Hello everyone. Assalamu alaikum. Welcome to today's class. Can you hear me well? Yes, sir. Okay, so I think we can start now. Majority of the students already joined. So in the first class, we were discussing the types of statistics, right? So we actually ended with the inferential statistics. So we are going to pick up from that point. Yes, is that okay? Yes, sir. লাস্ট ক্লাসে যেটা বলছিলাম ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর এমন একটা টাইপ যেটার মাধ্যমে আমরা একটা লার্জ পপুলেশন থেকে একটা লার্জ পপুলেশনের সবগুলো কম্পোনেন্ট বা এলিমেন্টকে ইনক্লুড না করে আমরা বেশ কিছু সিলেক্টেড স্যাম্পলকে কাজে লাগিয়ে বা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলকে কাজে লাগিয়ে আমরা একটা স্টাডি কন্ডাক্ট করি এবং ওইটার যেই ফাইন্ডিংস গুলো হয় বা অ্যানালাইসিসের রেজাল্ট সেই আউটপুটের মাধ্যমে আমরা পপুলেশনের কোনো একটা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটা ডিসিশন মেকিং করি। So we can either make a decision or we can just predict something. So this is what we call inference. So drawing a conclusion or reaching a decision based on some evidence or some analytical result or some reasoning. ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে এটাকে আরো আন্ডারস্ট্যান্ডেবল করার জন্য আমরা পপুলেশন আর স্যাম্পলকে নিয়ে একটু শিখবো, এই দুটা বিষয় সম্পর্কে একটু জানবো। সো পপুলেশন হচ্ছে it's actually the collection of all elements, collection of everything, right? So আমরা যদি এক্সাম্পল দিই তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। So say for example we are going to conduct a study on the banking industry of Bangladesh. So our banking industry is comprised of 62 banks, right? So আমরা যদি সবগুলো ব্যাংকে ইনক্লুড করে কোনো যদি স্টাডি কন্ডাক্ট করি তাহলে এটাই হচ্ছে স্টাডি বেসড অন পপুলেশন। So we are including all the elements that are available, right? So we are not ignoring anything. We are not skipping any particular element, and we are including all the elements that are available right now. সো সবগুলো ব্যাংকে কাজে লেগে যদি কোনো স্টাডি কন্ডাক্ট করা হয় তাহলে সেটাই হচ্ছে স্টাডি বেসড অন পপুলেশন। অন দি আদার হ্যান্ড যদি সবগুলো ব্যাংকে কাজে না লাগিয়ে সবগুলো ব্যাংকের ইনফরমেশনকে একসাথে না করে আমরা যদি কিছু সিলেক্টিভ ওয়েতে কিছু স্পেসিফিক এলিমেন্টস কালেক্ট করি, ইনফরমেশন অ্যাবাউট সাম স্পেসিফিক ব্যাংকস, এবং তারপর যদি স্টাডিটা কন্ডাক্ট করি তাহলে সেটাই হবে স্টাডি বেসড অন স্যাম্পল। So sample is just a subset of population where we include some selective of elements from the entire population, from the entire group, from the entire class. So এখন আপনার কাছে মাত্র 15টা ব্যাংকের ডেটা অ্যাভেলেবেল আছে। সো সেই ক্ষেত্রে আপনি যদি শুধু এই 15টা ব্যাংকের ইনফরমেশন কাজে লাগিয়ে যদি কোনো স্টাডি কন্ডাক্ট করেন এবং স্টাডি কন্ডাক্ট করার পর যদি এন্টার পপুলেশন সম্পর্কে কোনো ডিসিশন মেক করেন তাহলে সেটাই হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। So we are not totally relying on all the elements of the population that are available. Rather, we are focusing more on some selected elements. That's why we call it a study based on sample. And then based on the study findings, we can reach a decision or we can predict something about the banking industry, or we can make some decisions. So this is what we call inferential statistics. একইভাবে আপনি যদি চিন্তা করেন যে আমরা আপনাদের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স 30th ব্যাচের উপরে কোনো স্টাডি করব, সো সব স্টুডেন্টদের ইনফরমেশন কালেক্ট করব অ্যাবাউট দেয়ার ইটিং প্যাটার্ন, রাইট? সে our main target is to find out the or analyze the impact of the fast food eating behavior or the impact of eating junk food on their health or on their sugar level or on their physical fitness. সো আমরা যদি এখন এই পার্টিকুলার স্টাডির জন্য এই স্টাডিটাকে ফুলফিল করার জন্য আমরা যদি সব স্টুডেন্টের ডেটা নিয়ে কাজ করি 30th ব্যাচের আপনাদের ব্যাচে, তো সেই ক্ষেত্রে এটাই হচ্ছে স্টাডি বেসড অন পপুলেশন। কিন্তু যদি এটা না করে আমরা কিছু সিলেক্টিভ ওয়েতে বেশ কিছু
ক্রাইটেরিয়া সেট করে দিয়ে আমরা যদি 30 জন স্টুডেন্টের ইনফরমেশন কাজে লাগে যদি এই স্টাডিটা রান করি, তাহলে সেটা হবে স্টাডি বেসড অন স্যাম্পল। এখন এই যে 30 জন স্টুডেন্ট সিলেক্ট করলাম, সে ফর এক্সাম্পল 15 ফিমেল স্টুডেন্টস অ্যান্ড 15 মেল স্টুডেন্টস, দেন আমরা যে ডিসিশনটা নিব বা আমরা যে ধরনের কনক্লুশনটা ড্র করব, এই কনক্লুশনটা কিন্তু অ্যাকচুয়ালি 30th ব্যাচের বিষয়টাকে রিপ্রেজেন্ট করবে। যে 30th ব্যাচে 30 জন স্টুডেন্টের মাধ্যমে আমরা একটা রিসার্চ করে দেখেছি যে তাদের এখানে আমরা আমাদের ফাইন্ডিংস হচ্ছে এরকম যে ফাস্টফুড ইটিং প্যাটার্নটা বেশি হওয়ার কারণে তাদের সুগার লেভেলটা বেশি ছিল, বা তাদের হচ্ছে আরো বেশ কিছু কোলেস্টেরল লেভেল বা অন্যান্য কিছু হেলথ ইস্যুস ছিল। তার মানে আমরা কন্ডাক্ট করছি স্টাডি বেসড অন সাম সিলেক্টেড এলিমেন্টস ফ্রম দ্য পপুলেশন, বাট our final insight, right, our implication is just for the entire population. The implication or the results are applicable to all the elements that are available within the population, I mean within your batch. So does this make sense? Is this clear? Yes, sir. জি স্যার। Okay. So আমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন পপুলেশন এন্ড আ স্যাম্পল, ওইটা জাস্ট একটু দেখে নিন। আর এই জাস্ট এক্সাম্পল গুলো আপনি যদি ফলো করেন তাহলে এটা খুব ইজি হবে। সো আমরা এর পরের টপিকে চলে যাই। দেখে পরের টপিকটা কি আছে। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের যা আছে সব বেসিক কনসেপ্ট। আচ্ছা, এরপরে কিছু রেলিভেন্ট টপিক দেয়া আছে যেগুলো পপুলেশন বা স্যাম্পলের ক্ষেত্রে কাজে লাগবে ডেটা কালেকশনের ক্ষেত্রে। নাম্বার 1 হচ্ছে সার্ভে, নাম্বার 2 হচ্ছে সেন্সাস, নাম্বার 2 হচ্ছে র্যান্ডম স্যাম্পল আর নন র্যান্ডম স্যাম্পল। ওকে, আচ্ছা, তো স্যাম্পলের ক্ষেত্রে, স্যাম্পল বা পপুলেশনের ক্ষেত্রে আমরা যখনই কোনো ডেটা কালেকশন করবো, যে কোনো স্টাডি অবজেক্টিভ সামনে রেখে, তখন আমাদেরকে ইদার কোনো সার্ভে করতে হবে, অথবা আমরা হচ্ছে সার্ভে ছাড়া আসলে ইনফরমেশন কালেক্ট করতে পারবো না। অন্যান্য আরো কিছু ইনফরমেশন কালেক্ট করার ওয়ে আছে, যেমন হচ্ছে আমাদের সেকেন্ডারি ডেটা বা অ্যানুয়াল রিপোর্ট থেকে ইনফরমেশন কালেক্ট করা যায়, সেকেন্ডারি সোর্স গুলো থেকে কোনো একটা ব্যাংক বা কোনো একটা ফার্মের ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারি, কোনো একটা সেন্ট্রাল ব্যাংকের পাবলিশ কিছু রিপোর্ট থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারি, যেগুলোকে আমরা বলি সেকেন্ডারি ডেটা, অথবা কোনো একটা স্পেসিফিক ডেটাবেস থেকে ডেটা কালেক্ট করা যায়, যেমন হচ্ছে আইকন রেফিনিটিভ ডেটাবেস আছে, বোর্ডেক্স ডেটাবেস আছে, তারপরে WRDS ডেটাবেস আছে, বাংলাদেশের ব্যুরো অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স এর কিছু ডেটাবেস আছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর কিছু ডেটাবেস আছে। তো ডেটাবেস রিলেটেড কোনো সোর্স থেকে যদি আমরা ডেটা কালেক্ট করি তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। আর এছাড়া আমরা যদি কোনো সরাসরি সার্ভে করার মাধ্যমে ইনফরমেশন কালেক্ট করি অ্যাবাউট আ পপুলেশন অর আ স্যাম্পল, দেন ইট ইজ জাস্ট ডিফাইন্ড অ্যাজ আ সার্ভে, রাইট? So you are just pulling information from a sample or from a targeted population. So এই সার্ভেটার ক্ষেত্রে আবার আমরা এটাকে দুইটা সাব সেকশনে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্যাম্পল সার্ভে আর একটা হচ্ছে সেন্সাস। সো সেন্সাসটা অ্যাপ্লিকেবল হবে যখন আমরা পপুলেশন সম্পর্কে ডেটা কালেক্ট করব, রাইট? So survey is simply the technique or process of collecting data, either from sample or from a population. And when it comes to the population, then the census is the more relevant term. So census, as you all know, is a typical term. We usually use this for counting people. So বাংলাদেশে 2022-এ মোস্ট প্রবাবলি সেন্সাস হয়েছে, এরপরে 2031-এ সেন্সাস আছে। সো আমরা এটাকে ইউজুয়ালি আদমশুমারি নামে চিনি, বাট পপুলেশন এলিমেন্টস সম্পর্কে, এন্টায়ার পপুলেশন সম্পর্কে ডেটা কালেক্ট করার জন্য আমরা যেই ওয়ে বা টেকনিকটা ফলো করি, ডেটা কালেকশন অ্যাপ্রোচ বা টেকনিক, সেটাই হচ্ছে সেন্সাস। আর যখন সেম টাইপ অফ সার্ভে আমাদের স্যাম্পল ডেটা থেকে কালেক্ট করার জন্য আমরা ব্যবহার করি, সেটাকে আমরা বলি স্যাম্পল সার্ভে, রাইট? সো আমরা সবার আগে কি পেলাম? সার্ভে। উই নিড টু ডু সাম সার্ভে টু কালেক্ট সাম ডেটা, রাইট? ইউজুয়ালি ফ্রম প্রাইমারি সোর্সেস, রাইট? আমরা কোনো ইন্টারভিউ নিতে পারি, আমরা কোনো ধরনের এক্সপেরিমেন্ট করতে পারি,
আমরা কোনো ধরনের ফেস টু ফেস ইন্টারাকশনে যেতে পারি, আমরা কোনো ধরনের কোয়েশ্চেন বেস সার্ভে করতে পারি, আমরা কোনো ধরনের ফোকাস গ্রুপ ডিসকাশন করতে পারি, রাইট? যখনই আমরা স্যাম্পলকে টার্গেট করে করব, উইল কল ইট স্যাম্পল সার্ভে। আর আমরা যখনই এই সেম কাজটাই কোনো এন্টার পপুলেশনকে কালেক্ট করে করব, তখন আমরা সেটাকে বলবো সেন্সাস। খুব ডিফিকাল্ট কিছু না, কমপ্লিকেটেড কিছু না। সো ডেটা কালেকশনের জন্য সেন্সাসটা অ্যাপ্লিকেবল হবে পপুলেশনের জন্য, আর স্যাম্পল সার্ভেটা অ্যাপ্লিকেবল হবে যখন আমরা স্যাম্পল ডেটা কালেক্ট করব, রাইট? আচ্ছা, এবার আমি একটা বিষয় বলে দিচ্ছি যে আমরা কেন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সে এই স্যাম্পল ডেটা নিয়ে কাজ করি, কেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা পপুলেশন ডেটাকে ইউটিলাইজ না করে আমরা স্যাম্পল ডেটা নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করি। এর পেছনে বড় তিনটা কারণ আছে। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে টাইম টাইম কনজিউমিং। আমাদের এমন অনেক সময় হয় যে পপুলেশনকে কনসিডার করে ডেটা কালেক্ট করা বা সেই ক্ষেত্রে কোনো একটা স্টাডি কন্ডাক্ট করা খুব difficult হয়ে যায়, রাইট? টাইম লিমিটেশন, or there are some time constraints. So, অনেক ইনফরমেশন থেকে আহ, অনেক ইনফরমেশন আমাদের কাছে অ্যাক্সেসিবল থাকে না। আপনি যদি নিজেও চেষ্টা করেন যে আপনি বাংলাদেশ ব্যাংকের সোর্স থেকে সবগুলো ব্যাংকে ডেটা কালেক্ট করবেন, আপনি নিজেও দেখবেন যে আপনি একটা ঝামেলায় পড়ে যাচ্ছেন, কারণ সবগুলো ব্যাংকের ডেটা আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো কালেক্ট করতে পারবেন না। আর ডেটা রিলেটেড কিছু লিমিটেশন তো আছেই। দেখা যাবে সবগুলো ব্যাংকের অনলাইন পোর্টালে বা ডেটাবেসে বা সেন্ট্রাল ব্যাংকের যে রিপোজিটরি আছে সেখানে তারা ইনফরমেশন গুলো আপডেট করে নাই, বা ওখানে ইনফরমেশন গুলো রিপোজিটরিতে তারা রাখে নাই। সো এই জন্য দেখা যায় আপনার এই ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো হ্যান্ড কালেক্ট করতে বা এগুলোকে সরাসরি নিজে গিয়ে কালেক্ট করতে এটা অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। সো দেখা যায় এই জন্য এই টাইম কনস্ট্রেইট এই প্রবলেমের কারণে বা এই ফ্যাক্টরের কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্যাম্পল ডেটার উপরে আমরা নির্ভর করি। দ্বিতীয় আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে যে কস্ট। সো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি একটা এন্টার পপুলেশনকে টার্গেট করে কোনো রিসার্চ করতে চান, সো এই পপুলেশনকে রিচ করার জন্য আপনার আহ, যেই পরিমাণ ফাইন্যান্সিং দরকার হবে সেটা দেখা যায় অনেক ক্ষেত্রেই অনেক বেশি পরিমাণে, এবং সেটা হচ্ছে বিয়ন্ড অ্যাফোর্ডেবিলিটি হয়ে থাকে অনেক ক্ষেত্রে। সো এই জন্য সবাই যেটা করে যে পপুলেশনকে জাস্ট ডিসরিগার্ড করে আমরা একটা স্পেসিফিক স্যাম্পল নিয়ে কাজ করি, যেই স্যাম্পলটা আমাদের এন্টার পপুলেশনকে ট্রুলি রিপ্রেজেন্ট করবে, রাইট? আমরা হয়তো আমাদের এন্টার এফবিএস মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর সব স্টুডেন্টদের ডেটা কালেক্ট করে আমরা কোনো একটা হেলথ সার্ভে করতে পারছি না, হেলথ রিলেটেড কোনো রিসার্চ আমরা কন্ডাক্ট করতে পারছি না, বিকজ এরকম 8টা ডিপার্টমেন্টের সব স্টুডেন্টকে রিচ করা এটা আমাদের জন্য অনেক কস্ট ইফেক্টিভ হবে না। সো এই জন্য আমরা কি করব যে আমরা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক ব্যাচ থেকে কিছু সিলেক্টিভ ওয়েতে আমরা কিছু স্টুডেন্টদের ইনফরমেশন কালেক্ট করব বা তাদের কাছে গিয়ে আমরা সার্ভেটা কন্ডাক্ট করব। দ্যাট উইল বি মোর অ্যাপ্লিকেবল বিকজ ইটস গোয়িং টু বি কস্ট ইফেক্টিভ। আমরা একটা রিজনেবল কস্টের মধ্যে দিয়ে কাজটা করতে পারবো, রাইট? এই জন্যই স্যাম্পল টার্গেট করে সবাই যে কোনো স্টাডি কন্ডাক্ট করে, এবং সেই স্যাম্পল ডেটা থেকে অ্যানালাইসিস কন্ডাক্ট করার পরে যেই রেজাল্ট গুলো আমরা পাই, সেই রেজাল্ট গুলো, সেই টেকঅ্যাওয়েজ গুলো, সেই ফাইন্ডিংস গুলো থেকে, সেই এভিডেন্স বা রিজনিং গুলো থেকে আমরা এন্টায়ার পপুলেশন সম্পর্কে একটা ডিসিশন নিতে পারি বা কোনো কিছু ফোরকাস্ট বা প্রেডিক্ট করতে পারি। আর ফাইনাল যে বিষয়টা আছে সেটা হচ্ছে, ফাইনাল যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে কাইন্ড অফ ফিজিবিলিটি, অর আমরা বলতে পারি যে পসিবিলিটি। অনেক ক্ষেত্রে এরকম আছে যে এন্টার পপুলেশনকে টার্গেট করা বা তাদের কাছে রিচ করা এটা হিউম্যানলি ইম্পসিবল। এই জন্য আমি এই পয়েন্ট বা এই ফ্যাক্টরটাকে বলছি পসিবিলিটি অর ফিজিবিলিটি। যে আপনি হয়তো কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা সার্টেন বাজেটের মধ্যে আপনি হয়তো এন্টার পপুলেশনের সব এলিমেন্ট, এফবিএস এর সব স্টুডেন্ট বা কোনো একটা স্পেসিফিক ফার্মের সব এমপ্লয়িকে আপনি এই ধরনের লিমিটেশনস বা এই ধরনের ফ্যাক্টরস কনসিডার করে রিচ করতে পারবেন না। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা খুবই দুরূহ কাজ, এই জন্য এটাকে বলা হচ্ছে দিস ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট, অর দিস ইজ গোয়িং টু বি নট ফিজিবল টু কন্ডাক্ট আ স্টাডি বেসড অন এন্টার পপুলেশন। কোনো না কোনো এলিমেন্টের ইনফরমেশন আপনার মিসিং হবেই, রাইট? বা আনকালেক্টেড থাকবেই, এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। সো এই জন্য আমরা যেটা করি, স্যাম্পল ডেটার উপর ভিত্তি করে রিসার্চ গুলো কন্ডাক্ট করি, এবং তার বেসিসে আমরা এন্টার পপুলেশনের কোনো একটা ক্যারেক্টারিস্টিক, কোনো একটা প্যাটার্ন সম্পর্কে, আমরা কোনো একটা অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা ডিসিশন মেকিং করি।
ওকে, সো তিনটা বিষয় আমাদেরকে সবসময় ড্রাইভ করছে towards the sample. So three key factors or three key limiting factors that just motivate us to rely on sample data rather than focusing on population research. Number one, time frame or time limitation or time constraint. Number two, যেটা বলছিলাম cost effectiveness or simply cost factor. And number three, possibility factor, or we can call it the feasibility of conducting research based on the entire population. এই বিষয়গুলো কি ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারেন, then we'll move on to the next topic. স্যার কস্ট ফিজিবিলিটি আরেকটা কি বললেন? আচ্ছা, তিনটা ফ্যাক্টরস আমাদেরকে অ্যাকচুয়ালি ড্রাইভ করে স্যাম্পল ডেটা নিয়ে কাজ করার জন্য, বা যেই জন্য স্যাম্পল ডেটা নিয়ে কাজ করাটা আমাদের জন্য বেশি অ্যাপ্লিকেবল হয়, বেশি রেলিভেন্ট হয়, ইজি গোয়িং হয়। নাম্বার ওয়ান হচ্ছে টাইম ফ্রেম বা টাইম লিমিটেশন বা সিম্পলি টাইম। নাম্বার টু cost effectiveness, right? And number three হচ্ছে possibility, or we can call it feasibility, যে এটা আসলে কতটুকু feasible, এটা আসলে humanly কতটুকু possible, right? Have you got the point? Is it okay now? স্যার থার্ডটা আবার জি একটু স্যার। বললে ভালো হয়। Okay, third যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে possibility or the feasibility of conducting research or any sort of survey based on entire population. So পসিবিলিটি অনেক ক্ষেত্রেই হচ্ছে খুবই লিমিটেড থাকে আমরা যখন পপুলেশন নিয়ে কাজ করি, কারণ একটা এন্টার পপুলেশনকে টার্গেট করে সবার ইনফরমেশন কালেক্ট করা এটা খুবই ডিফিকাল্ট টাস্ক। সো দেখা যায় যে আমাদের টাইম লিমিটেশনস থাকে, আমাদের কিছু বাজেট কনস্ট্রেন্টস থাকে, এরপরে আমরা একটা পপুলেশনে যত এলিমেন্ট অ্যাভেলেবেল আছে তাদের সবাইকেই হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো রিচ করা যায় না, এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট, রাইট? সো বেসড অন প্রিভিয়াস স্টাডি অ্যান্ড বেসড অন এক্সপার্টস রিমার্কস আমরা এটা জানতে পারি যে আসলে ইন্টার পপুলেশনকে রিচ করাটা খুবই ডিফিকাল্ট। যদি করতে পারা যায় সেটা খুবই ভালো, বাট এই সংখ্যাটা খুবই কম। সো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে এন্টার পপুলেশনকে রিচ করে এন্টায়ার টার্গেট পপুলেশনকে আমরা অ্যাপ্রোচ করে তাদের থেকে ইনফরমেশনটা কালেক্ট করতে পারি না। আর যদিও পারি সেটা আমাদের হচ্ছে ওই গিভেন টাইম ফ্রেম এবং লিমিটেড বাজেটের মধ্যে থেকে করাটা এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা বলছি ইটস নট গোয়িং টু বি দ্যাট ফিজিবল, ইটস নট গোয়িং টু বি দ্যাট মাচ পসিবল, রাইট? সো এই জন্য থার্ড পয়েন্টের যে টাইটেল বা ফ্যাক্টর নেম সেটা হচ্ছে পসিবিলিটি অর ফিজিবিলিটি অফ কন্ডাক্টিং রিসার্চ বেসড অন এন্টার পপুলেশন। জি স্যার, বলছি আলহামদুলিল্লাহ। ওকে, দ্যাটস গুড। আচ্ছা, আর কারো কোনো কোয়েরি আছে? Any question? আচ্ছা, আমরা তাহলে একটা পরের টপিকে চলে যাই। হ্যাঁ, আপনারা কি আমাকে একটু ফিডব্যাক দেন তো, আপনারা কি কোর্স আউটলাইনটা কি দেখেছেন? ওই যে ইয়েতে ছিল আমাদের গুগল ক্লাসরুমে। এটা দেখাটা জরুরি না? ইনফ্যাক্ট আমি দেখতে ওই এখনো অত ইন্সপায়ার করি না, কারণ আমরা একটু ডে টু ডে আগাচ্ছি আস্তে ধীরে। আর যেহেতু এখন অনলাইন ক্লাস, ইন পার্সন ক্লাস হলে হয়তো আরেকটু অ্যাক্সেলারেট করা যাবে। আর হচ্ছে অ্যাটলিস্ট পেয়েছেন তো? এখন দেখা না দরকার হলেও অ্যাটলিস্ট পেয়েছেন তো নাকি? Yes, sir. ওকে। আর হচ্ছে আপনারা কি টেক্সট বুক কালেক্ট করেছেন, মানে সরাসরি? না স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আমি আজকের ক্লাসের পরে আমি একটা হ্যান্ডআউট দিয়ে দিব, আপলোড করে দিব। ওইটাতে আজকের ক্লাসের এবং গত ক্লাসের সবকিছু ওগুলোকে সামারাইজ করা থাকবে ওই পাওয়ার পয়েন্ট স্লাইডে। ওইটা আপনারা আপাতত পড়লেই হবে, পরে বই কালেক্ট করে বাকিটা বই থেকে পড়ে নিয়েন। একটা বিষয় বলে রাখি যে আমি মাঝে মাঝেই পাওয়ার পয়েন্ট স্লাইড প্রোভাইড করব একটা ক্লাস শেষ করার পরে। জাস্ট পাওয়ার পয়েন্ট স্লাইডটা আপনার জন্য একটা ব্যাকআপ হিসাবে কাজ করবে। ওইটা এমন না যে আমরা শুধুমাত্র পাওয়ার পয়েন্ট স্লাইডের উপরেই কনসেন্ট্রেট করব। পাওয়ার পয়েন্ট স্লাইড থেকে কনসেন্ট্রেট করলে একটা টেক্সট বুকের অনেক কিছু মিসিং থাকে এবং সবকিছু কভার করা যায় না এবং সব এক্সাম্পল হয়তো অ্যাড্রেস করা যায় না। সো এটা হচ্ছে বেটার একটা ইনস্ট্রাকশন ফ্রম মাই এন্ড, যে আপনারা পাওয়ার পয়েন্ট স্লাইড গুলোকে রাখবেন একটা একটা গাইডলাইন হিসেবে, রাইট? একটা একটা জাস্ট ওভারঅল সবকিছুর একটা ব্লু প্রিন্ট হিসেবে ওটা থাকবে, বাট ওইটার উপরে আপনারা সোললি ফোকাস করবেন না। বই বই পড়ার উপরে কিন্তু কোনো বিকল্প নাই। সো আমি এটা সবসময় রেকমেন্ড করি, আমি পার্সোনালি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আপনারা বই
আপনি একটা আউটলাইন পেয়ে যান যে এখানে এই টপিক গুলো আছে। একটা বই হয়তো আমাদের একটা চ্যাপ্টারে হয়তো 10টা টপিক থাকবে, আমরা মাত্র 3টা টপিক কভার করব, সেগুলি হয়তো পাওয়ার পয়েন্টে দেওয়া থাকবে। ওইটা আপনাকে একটা একটা গাইডলাইন হিসেবে কাজ করবে, রাইট? ওইটা আপনাকে হয়তো গাইড করবে যে আসলে কি কি পড়ানো হয়েছে, কোন বিষয়গুলো কভার করতে হবে। বা ডিটেল স্টাডির জন্য অবশ্যই বইয়ের কোনো বিকল্প নাই। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটা বিষয় আছে, দুইটা খুব ইন্টারেস্টিং টপিক আছে, যে টপিকগুলো আমাদের এই যে সার্ভে অ্যান্ড স্যাম্পল সার্ভে থেকে আমরা এগুলোকে অরিজিনেট করতে পারি। যেমন হচ্ছে একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। এইটা আমাদের স্ট্যাটিস্টিক্সে খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই স্যালিয়েন্ট একটা ফিচার। এটা ইম্পর্টেন্ট এই কারণে যে ধরেন রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলটা কি আগে একটু জেনে নিই, পরে আমি এটাকে এক্সাম্পলিফাই করব। তো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হচ্ছে আপনি তো এন্টায়ার পপুলেশনকে হয়তো রিচ করতে পারবেন না, রাইট? টোটালি। তো তখন আমরা কি করি, আমরা স্যাম্পল ডেটার উপরে রিলাই করি। এখন আপনি এমন ভাবে স্যাম্পল কালেক্ট করলেন, রাইট, যেহেতু আপনার একটা ডিসক্রিপশন আছে, আপনার একটা ফ্রিডম আছে, আপনি এমন ভাবে স্যাম্পল কালেক্ট করলেন যেটা এন্টায়ার পপুলেশনকে ট্রুলি রিপ্রেজেন্ট করে না, যে এন্টায়ার পপুলেশনকে পারফেক্টলি রিফ্লেক্ট করে না। ওই স্যাম্পলের মধ্যে এমন সব ক্যারেক্টারিস্টিক আছে বা এমন সব ক্যারেক্টারিস্টিক নাই যেটা এন্টায়ার পপুলেশনে আমরা দেখতে পাই অথবা দেখতে পাই না, রাইট? সো আমার কালেক্টেড স্যাম্পল, আমার স্যাম্পল ডেটা যদি এরকম হয় যে আমার এন্টায়ার পপুলেশনকে, আমার টার্গেট পপুলেশনকে কখনোই পারফেক্টলি রিপ্রেজেন্ট করছে না, রাইট, কখনোই এটাকে খুব ভালোভাবে হাইলাইট করছে না বা রিপ্রেজেন্ট করছে না, তখন আমরা এটাকে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলতে পারি না। আর যখনই এরকম হবে যে আমাদের স্যাম্পল আমাদের পপুলেশনকে প্রপারলি রিপ্রেজেন্ট করবে, রাইট, ট্রুলি হাইলাইট করছে, তখন সেটাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। So a representative sample is that sample which clearly reflects the characteristics of the population, or that reflects the population as closely as possible, as perfectly as possible. এখন দেখেন আমি এক্সাম্পল দিচ্ছি কেন আমরা এটাকে কখনো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলবো, কখনো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলতে পারবো না। দেখেন, ধরেন ওই যে আমাদের আগের এক্সাম্পলটা ফিরে যে খুব সহজ এক্সাম্পল ছিল যে আমরা 30th ব্যাচের 100+ স্টুডেন্টদের কিছু ডেটা কালেক্ট করব, তাদের মেডিকেল হিস্ট্রি এবং তাদের ইটিং বিহেভিয়ারের ব্যাপারে, তারা কতটুকু ফাস্ট ফুড খাচ্ছে, তারা ডেইলি বেসিসে খাচ্ছে কিনা, তারা জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের উপরে কত বেশি রিলাই করছে, এই ধরনের বেশ কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করছি, রাইট? ইটিং প্যাটার্ন আর ফুড বিহেভিয়ার এন্ড হচ্ছে তাদের কিছু মেডিকেল রেকর্ড ও মেডিকেল কন্ডিশন। এখন আমি স্যাম্পল নিয়ে কাজ করবো, আমার 110 জনকে রিচ করা পসিবল হবে না উইদিন 1 মান্থ পিরিয়ড অফ টাইম। আমি যেটা করছি যে আমি হয়তো 30 স্টুডেন্টসের ডেটা কালেক্ট করব। এখন আমি যেটা করেছি যে আমি সব মেল স্টুডেন্টদের ডেটা কালেক্ট করেছি এবং তারপরে বলছি যে আমি এই যে 30 স্টুডেন্টদের ডেটা কালেক্ট করেছি এই ব্যাপারে আমি যে একটা রিসার্চ ফাইন্ডিংস করেছি, আমার রিসার্চের কনক্লুশন হচ্ছে এরকম যে এখানে বেশিরভাগ স্টুডেন্ট হয়তো ফাস্টফুড খুব একটা খায় না, অ্যাভয়েড করে, এবং এই জন্য তাদের মেডিকেল কন্ডিশন ভালো, তারা মোটামুটি ফিট এবং তাদের কোলেস্টেরল লেভেলটা উইদিন কন্ট্রোল এবং তাদের অন্যান্য কিছু ফিজিক্যাল কমপ্লিকেশনস গুলো কম। এখন দেখেন এই স্যাম্পলটাকে আমি 30 ব্যাচ থেকে স্যাম্পল নিয়েছি, রাইট, আমি 30 স্টুডেন্টদের স্যাম্পল কালেক্ট করেছি, কিন্তু আমি রিলাই করেছি আমার সব মেল স্টুডেন্টদের ডেটার উপরে। এখন এই স্যাম্পলটাকে আমরা বলতে পারবো না যে এটা টোটালি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, বিকজ এখানে আমি আমার একটা জেন্ডারের আমি সব ইনফরমেশনকে কিন্তু আমি অ্যাড্রেস করি নাই, রাইট? এটা তখনই স্পেসিফিকলি এটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল হতো, পারফেক্ট বা সুইটেবল স্যাম্পল হতো, যখন আমি এরকম করতাম যে হ্যাঁ, half of the students are from female side and half of the students are from male side, তাহলে বিষয়টা অনেক বেশি ট্রুলি রিপ্রেজেন্টেটিভ হতো, রাইট? এটা আমাদের পপুলেশনকে রাইট অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল রিপ্রেজেন্ট করতে পারতো। একইভাবে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এই টপিকটা আপনাদের মাঝে মাঝে দেখবেন এগুলো এটা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে, হোয়াট ডু ইউ মিন বাই রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, রাইট? দেখেন, আমরা ওই যে বলছিলাম একটা এক্সাম্পল যে আমি 62 ব্যাংকসকে টার্গেট করে একটা পপুলেশন নিয়ে কাজ করতে চাচ্ছি, বাট 62 ব্যাংকস নিয়ে কাজ করাটা পসিবল না। কি করলাম আমি বা আপনি, আমরা কি করলাম, আমরা সবাই মিলে রিসার্চ করছি যে 62টা ব্যাংকের ইনফরমেশন কালেক্ট করা সম্ভব না, আমরা জাস্ট 10টা ব্যাংকের ইনফরমেশন কালেক্ট করি। ঠিক আছে, ভালো কথা। বা ধরেন 15টা ব্যাংক, ওকে। সো এই 15টা ব্যাংকের ইনফরমেশন নিলাম কাদের থেকে? সব নিলাম হচ্ছে আমরা ফরেন ব্যাংক যারা আছে, আর সব নিলাম হচ্ছে যারা আমাদের কিছু স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক আছে, লাইক সোনালী ব্যাংক, লাইক রূপালী ব্যাংক, এগুলো, জনতা ব্যাংক। এখন দেখেন, ফরেন ব্যাংক নিয়েছি আর আমাদের স্টেট রান ব্যাংকগুলোকে নিয়েছি, রাইট, যেগুলো স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক।
এখন কি হলো দেখেন, এই স্যাম্পলটাকে কিন্তু আমরা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল বলতে পারছি না। কারণ কি? আশা করি এখন কারণটা হয়তো আপনাদের ব্রেইনেই ক্লিক করছে। এর কারণটা হচ্ছে আমরা একটা লার্জ পোর্শন অফ আওয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যে পার্টিসিপেশনটা এসেছে আমাদের প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, আমরা সেখান থেকে একটা স্যাম্পলও নেই। আমরা যে কোনো একটা দুইটা স্যাম্পল অ্যাটলিস্ট রাখতে পারতাম, ব্র্যাক ব্যাংকে রাখতে পারতাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে রাখতে পারতাম, আমরা ইস্টার্ন ব্যাংকে রাখতে পারতাম, রাইট, ইউসিবি কে রাখতে পারতাম, সিটি ব্যাংকে রাখতে পারতাম, আমরা রাখি নাই। আমরা কি করেছি, কিছু ফরেন ব্যাংকে নিয়েছি, যেমন এসসিবি, এইচএসবিসি, তারপর আরো বেশ কিছু ব্যাংক আছে, উরি ব্যাংক, আরো বেশ কিছু ব্যাংক আছে, হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আরো বেশ কিছু ব্যাংক আছে। এগুলোকে টার্গেট করেছি বা এগুলোর ইনফরমেশন কালেক্ট করেছি, প্লাস স্টেট রান ব্যাংকগুলোর ইনফরমেশন কালেক্ট করেছি, সোনালী, অগ্রণী, জনতা, রূপালী। দেখেন কি কারণে একটা স্যাম্পল তার রিপ্রেজেন্টেটিভনেসটা হারিয়ে ফেলে। এখন এই স্যাম্পলটা ট্রুলি পপুলেশনটাকে পারফেক্টলি, রাইট, এন্ড অ্যাকিউরেটলি রিপ্রেজেন্ট করছে না। এই বিষয়টা কি ক্লিয়ার? স্যার জি, স্যার হ্যাঁ স্যার বল। রিপ্রেজেন্টেটিভ মানে কি তাহলে সব এলিমেন্টকে ইনক্লুড করতে হবে? না, সব এলিমেন্ট যদি আমরা ইনক্লুড করি তাহলে তো ওটার স্যাম্পল থাকে না। আপনি যদি একটা পপুলেশন সব এলিমেন্ট ইনক্লুড করে দেন তাহলে এটা পপুলেশন সার্ভে বা পপুলেশন বেস ডেটা কালেকশন হয়ে যায়। যেহেতু আমরা সব এলিমেন্টকে ইনক্লুড করতে পারছি না, আমাদের বেশ কিছু তিনটা ক্যাটাগরির কিছু লিমিটেশন আছে, রাইট, টাইম, কস্ট অ্যান্ড ফিজিবিলিটি। তো আমরা এই জন্য কি করব, আমরা স্যাম্পলটাকে এমন ভাবে ডিজাইন করব বা এমন ভাবে এটাকে স্ট্রাকচার করব যেটা আমাদের এন্টার পপুলেশনের প্রত্যেকটা আসপেক্ট থেকে কিছু না কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি, আমরা কিছু না কিছু ডেটা কালেক্ট করতে পারি। যেমন আমাদের উচিত ছিল কি, যে আমরা শুধুমাত্র ফরেন ব্যাংক এবং শুধুমাত্র স্টেট রান ব্যাংকগুলোর উপর রিলাই না করে আমরা যদি কয়েকটা ফরেন ব্যাংক নিতাম, কয়েকটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক নিতাম, বেশ কিছু স্টেট রান ব্যাংক নিতাম, তাহলে বিষয়টা অনেক বেশি রিপ্রেজেন্টেটিভ হতো। এবার বিষয়টা ক্লিয়ার? সবাইকে ইনক্লুড তো করা সম্ভব না, কিন্তু আমরা সব ধরনের ক্যাটাগরিতে যারা আছে, সব ধরনের টাইপের মধ্যে যারা বিলং করছে, অ্যাটলিস্ট প্রত্যেকটা জায়গা থেকে কিছু যদি নেই তাহলে সেটা আমাদের জন্য স্যাম্পলটাকে আরো বেশি এনরিচ করবে। এবার বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। জি, আর কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি একটু পরের টপিকটাতে যাই। আরো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন বাই দিস টাইম। আমাদের পরের টপিকটা হচ্ছে র্যান্ডম স্যাম্পল, তারপরে আমরা আরেকটা টার্মসে চলে যাব, চ্যাপ্টার 1.4 এ। ওকে, র্যান্ডম স্যাম্পল আরেকটা টার্ম আছে, তারপরে আমাদের এই পার্টটা শেষ। আমরা পড়লাম হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করেছিলাম, ওইটা লাস্ট ক্লাসে জাস্ট একটু আমরা টাচ করেছিলাম, ওইটা আজকে আমরা পড়লাম। আমরা এরপরে কিছু এক্সাম্পল দেখলাম, আমরা পড়লাম হচ্ছে হোয়াট ইজ সার্ভে, হোয়াট ইজ স্যাম্পল সার্ভে অ্যান্ড সেন্সাস। দেন আমরা পড়লাম হোয়াট ইজ রিপ্রেজেন্টেটিভ সার্ভে। অ্যান্ড আপনাকে যদি একটা বলা হয় যে জাস্ট গিভ মি অ্যান এক্সাম্পল অফ আ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, তাহলে পারবেন না? ঠিক একইভাবে আমি যেটা বলেছি এইভাবে কোনো কিছু তুলে ধরবেন, যে আমরা এন্টার পপুলেশনকে আমরা টার্গেট করতে পারছি না, তাদের থেকে এটা সব ইনফরমেশন পুল করে আনাটা কোয়াইট ইম্পসিবল। দ্যাটস ওয়াই আমরা স্যাম্পলের উপর ডিপেন্ড করব। দ্যাটস ভেরি গুড অ্যান্ড কোয়াইট অ্যাকসেপ্টেবল। বাট আমরা কিভাবে কাজটা করব, এই কাজটাকে অনেক বেশি ফেয়ার অ্যান্ড পারফেক্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, ওই পপুলেশনে যারা বিলং করছে, ডিফারেন্ট গ্রুপস, প্রত্যেকটা গ্রুপ থেকে কিছু না কিছু করে আমাদের ডেটা নিতে হবে, যাতে আমরা সবগুলো আসপেক্ট বা সবগুলো ডিফারেন্ট সাবগ্রুপকে আমরা টার্গেট করতে পারি। যেমন আমরা যদি ব্যাংকের কথা বলি, আমরা ফরেন ব্যাংক থেকে একটা দুইটা ব্যাংক নিব, কমার্শিয়াল ব্যাংক থেকে একটা দুইটা ব্যাংক নিব যেগুলো লোকাল কমার্শিয়াল ব্যাংক, স্টেট রান ব্যাংক থেকে একটা দুইটা কম্পোনেন্ট নিব। এভাবে আমরা আমাদের স্যাম্পলটাকে ডিজাইন করব বা কালেক্ট করব। এভাবে একটা এক্সাম্পল দিয়ে দিবেন যদি এটা জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, ফাইনাল যে পার্টটা আছে এই পার্টিকুলার সাবসেকশনে, সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পল। সো র্যান্ডম স্যাম্পল, হ্যাঁ র্যান্ডম স্যাম্পল, রাইট। সো র্যান্ডম স্যাম্পলের বিষয়টা কি, যে আপনি যখন পপুলেশন থেকে কিছু স্যাম্পল ডেটা কালেক্ট করবেন, এন্টার পপুলেশন থেকে আপনি কিছু স্পেসিফিক ওয়েতে আপনার কিছু ক্রাইটেরিয়া, আপনার নিজস্ব কিছু চিন্তাধারা বা টার্গেট অনুযায়ী আপনি কি করছেন, কিছু স্যাম্পল কালেক্ট করছেন এবং স্যাম্পলটাকে চেষ্টা করছেন যে এটাকে খুব বেশি মাত্রায় রিপ্রেজেন্টেটিভ করে তোলা, রাইট, খুব বেশি মাত্রায় এমন ভাবে ক্রিয়েট করা যেটা আমাদের টোটাল পপুলেশনকে আসলে রিপ্রেজেন্ট করে। এখন দেখেন, যদি এরকম বিষয় হয় যে আমার পপুলেশনে যত এলিমেন্ট আছে, পপুলেশনে যত মেম্বার আছে, এটা হতে পারে যে যত পপুলেশন, যত এমপ্লয়ি আছে, যত স্টুডেন্ট আছে, যত ফার্ম আছে, বিজনেস ফার্ম, যত হাউস হোল্ড বা ফ্যামিলিজ আছে, যত টিচার্স আছে, যত ডক্টরস আছে, সবাই মিলেই তো এরকম একটা পপুলেশন, রাইট? সো আমি যদি এন্টার ঢাকা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন নিয়ে কাজ করি, তাহলে আমার পপুলেশন হবে হচ্ছে অল দ্য টিচার্স ডেটা, সেটা হচ্ছে আমার এই টিচারদের একটা পপুলেশন।
সেটা যদি আমি না পাই আমাকে কি করতে হবে, আমাকে টিচারদের ব্যাপারে কিছু স্যাম্পল ডেটা কালেক্ট করতে হবে। আমি বিজনেস ফ্যাকাল্টি থেকে কিছু টিচারদের ডেটা নিব, সায়েন্স ফ্যাকাল্টি থেকে কিছু নিব, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে কিছু নিব, আর্টস ফ্যাকাল্টি থেকে কিছু নিব, সোশ্যাল সায়েন্স থেকে কিছু নিব। তাহলে কি হবে, আমি সবকিছু থেকেই প্রত্যেকটা গ্রুপ বা প্রত্যেকটা সেগমেন্ট থেকেই আমার স্যাম্পলে কিছু কিছু মেম্বার বা এলিমেন্টকে আমি রাখছি। তাহলে এটা হচ্ছে একটা ট্রুলি বা স্ট্রং একটা স্যাম্পল হিসেবে এটা পরিচিত হবে। এখন দেখেন, যদি এরকম থাকে যে এন্টার পপুলেশনের, এন্টার টিচিং কমিউনিটিতে যারা আছে তাদের সবাই একটা সার্টেন টাইমে তারা দে আর হোল্ডিং দ্য অপরচুনিটি টু বি সিলেক্টেড অ্যাজ দ্য স্যাম্পল। এরকম যদি কোন একটা সিচুয়েশনে থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি র্যান্ডম স্যাম্পল। যে ধরেন আমাদের এখানে কি আছে, টিচিং কমিউনিটিতে অ্যারাউন্ড 1600 টিচার্স আছে ঢাকা ইউনিভার্সিটিতে, রাইট, স্প্রেড আউট ইন ডিফারেন্ট ফ্যাকাল্টিজ অ্যান্ড দেন ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস, অ্যারাউন্ড 80+ ডিপার্টমেন্টস আছে। এখন যদি এরকম হয় যে আমাদের এই টিচিং পপুলেশনে, এই টিচিং কমিউনিটিতে, ডিইউ টিচিং কমিউনিটিতে এই সবাই অ্যাট এ টাইম একটা স্পেসিফিক একটা সেম অপরচুনিটি বা সেম চান্স তারা এনজয় করছে বা সেম চান্স তারা হোল্ড করছে টু বি সিলেক্টেড অ্যাজ দ্য স্যাম্পল, রাইট, টু বি পিকড অ্যাজ দ্য স্যাম্পল। এখন ধরেন আপনি কি করলেন, আপনি সার্ভে করছেন টিচারদের নিয়ে, রাইট, টিচারদের লাইফস্টাইল নিয়ে আপনি একটা সার্ভে করছেন, আপনারা সবাই মিলে টিচারদের লাইফস্টাইল নিয়ে সার্ভে করছেন, ডিইউ টিচারদের লাইফস্টাইল। এখন আপনি কি করলেন, আপনি প্রথমে গেলেন হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টিতে, সে কার্জন হলে, আপনি পারমিশন নিয়ে এরকম জাস্ট আপনি কি করলেন যে 10 জন টিচারের ইনফরমেশন কালেক্ট করবেন, ইরেসপেক্টিভ অফ দেয়ার বিলঙ্গিংনেস টু এনি ডিপার্টমেন্ট, ইট মাইট বি ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোয়াটএভার। এখন কার্জন হলে অবস্থিত যে প্রায় 15টা ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টের সব টিচাররাই যদি একটা সেম চান্স হোল্ড করে, সেম অপরচুনিটি বা সেম চান্স টু বি সিলেক্টেড অ্যাজ দ্য স্যাম্পল, টু বি সিলেক্টেড অ্যাজ আ স্যাম্পল ইন ইউর সার্ভে অর স্টাডি, then this is going to be called as a random sample, right? তার মানে সবাই ইকুয়াল চান্স হোল্ড করছে, সবারই সেম অপরচুনিটি আছে টু বি সিলেক্টেড। বাট আপনি কি করছেন, আপনি সবাইকে রেসপন্ড করেছেন, আপনি সবাইকে কোয়েশ্চেনিয়ার দিয়েছেন, আপনি সবাইকে যোগাযোগ করেছেন ফর্মালি 50 জন টিচারের সাথে, 16 জন রেসপন্ড করেছে। তাহলে দেখেন 50 জনকে আপনি অ্যাড্রেস করেছেন, 50 জনের কাছে আপনি ইনভাইট করেছেন, তার মানে 50 জনকে আপনি সুযোগ দিয়েছেন, কিন্তু সুযোগটা কাজে লাগিয়েছে মাত্র 16 জন। এই 16 জনই আপনার স্যাম্পল। কিন্তু আপনি যে সবাইকেই রিচ করলেন, সবার মধ্য থেকেই যে এই ডেটা কালেক্ট করার চেষ্টা করলেন, এই জন্য এটাকে আমরা বলছি র্যান্ডম স্যাম্পল, বিকজ আপনি আসলে সবার কাছেই গিয়েছিলেন, কিন্তু আপনি হয়তো ইনফরমেশন কালেক্ট করতে পেরেছেন শুধু তাদেরই যারা আপনাকে রেসপন্ড করেছে, যারা সময় দিয়েছে বা আপনার ইনভিটেশনে যারা রেসপন্ড করেছে, রাইট। তার মানে কোন একটা পপুলেশনে যে এলিমেন্টস গুলো আছে, যে মেম্বাররা আছে, আমাদের এই পপুলেশনের মেম্বার কারা, অ্যাকর্ডিং টু দিস এক্সাম্পল টিচার্স। তো এই মেম্বারদের থেকে বা এলিমেন্টসদের থেকে আমি কি করছি, আমি কার্জন হলে সব টিচারকে অ্যাপ্রোচ করেছি। তার মানে সবারই একটা চান্স ছিল টু বি সিলেক্টেড ইন মাই স্যাম্পল, টু বি পিকড ইন মাই স্যাম্পল, টু বি ড্রন ইনটু মাই স্যাম্পল, to be included in my sample, right? To be included. So it's the chance, equal chance. You have given equal chance and equal opportunity to every single science faculty teacher to be selected in your sample. কিন্তু রেসপন্ড করেছে 15-16 জন, এবং এর ফলে ওই 15-16 জনের স্যাম্পল আপনি কালেক্ট করতে পেরেছেন। এটাকে আমরা বলছি র্যান্ডম স্যাম্পল, যেখানে পপুলেশনের সবাইকেই ইকুয়াল অপরচুনিটি প্রোভাইড করা হয়, সবাইকেই টার্গেট করা হয় অ্যাকচুয়ালি, বা সবাই একটা স্পেসিফিক একটা সেম অপরচুনিটি বা চান্স হোল্ড করে। What is the chance all about? The chance of getting selected within the sample, the chance of getting drawn or getting picked within the sample, right? এটাকে আমরা বলছি র্যান্ডম স্যাম্পল। কিন্তু অন দি আদার হ্যান্ড আরেকটা ভার্সন আছে, সেটাকে আমরা বলছি নন র্যান্ডম স্যাম্পল। এখন আপনি যদি বলেন যে আমি একই কাজটাই করব, আপনারা এই ডিইউ টিচার্সদের লাইফস্টাইলটাই স্টাডি করছেন, আপনারা কার্জন হলেই গেলেন, আপনারা সব টিচারকে অ্যাপ্রোচ না করে কি করলেন, আপনারা একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া সেট করে দিলেন যে আমি আসলে সব টিচারকে অ্যাপ্রোচ করব না, আমি শুধুমাত্র সিনিয়র টিচারদের বিষয়ে একটু জানতে আগ্রহী, বা আমার রিসার্চের এইমটাই তাই, পারপাসটাই তাই। আমি এই 15টা ডিপার্টমেন্ট কার্জন হলে অবস্থিত তাদের যত সিনিয়র টিচার আছে, শুধুমাত্র প্রফেসর, মেল ফিমেল বোথ, যারা প্রফেসর আছে তাদের ইনফরমেশনটাই কালেক্ট করব। তাহলে এটা যেটা হবে যে আপনি আসলে অ্যাকচুয়ালি সব টিচারদেরকে কিন্তু এখানে ইকুয়াল প্রায়োরিটি দিতে পারছেন না, আপনি অনেক বেশি আপনি এটাকে কাস্টমাইজ করে ফেলছেন। এবং আপনি আরো একটা বিষয় উল্লেখ করে দিলেন, যেখানে একটা এজের ব্যাপার আছে, যে 50 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, হয়তো কিছু প্রফেসর থাকবে জাস্ট 48 ইয়ার্স, তাহলে আপনার যে স্যাম্পল ডেটা কালেকশন, এটা থেকে সে অটোমেটিক্যালি এক্সক্লুডেড হয়ে যাচ্ছে।
তো আপনি কিছু ক্রাইটেরিয়া সেট করে যখন আগাচ্ছেন, তখন আপনি সবাইকে আর ইকুয়াল অপরচুনিটিটা দিচ্ছেন না, আপনি সবার জন্য আর সেম চান্সটা অ্যাপ্লিকেবল রাখছেন না, বিকজ ইউর রিসার্চ অবজেক্টিভ ইজ ডিফারেন্ট. Your research objective is based on some specific criteria. That's why you need information from the professors, and you also need information from the senior professors. So that's why you are not providing, just because of your research purpose, you are not providing equal chance of getting selected to all the professors or all the teachers of that specific faculty. I mean, say Karjan Hall. আচ্ছা, এটা কি এবার কিছুটা ক্লিয়ার হয়েছে? র্যান্ডম স্যাম্পল, সবার জন্য অপরচুনিটি ওপেন, দ্য ডোর ইজ ওয়াইড ওপেন, রাইট? Every single object, every single element is holding the equal opportunity or chance of getting selected within your sample or getting drawn in your sample. On the other hand, non-random sample is the one where you apply some specific criteria, right? You impose some conditions, and based on that, you collect the data, because it's actually related to your research objective. আপনার রিসার্চটাই হচ্ছে সিনিয়রদেরকে নিয়ে, আপনি কেন জুনিয়রদেরটা কালেক্ট করবেন, রাইট? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? স্যার জি, প্রশ্ন থাকলে বলেন। র্যান্ডম স্যাম্পল, নন র্যান্ডম স্যাম্পল, আমরা টার্গেট করছি কাকেই? পপুলেশনকে, কিন্তু পপুলেশনের মধ্যে থেকে আমরা কিছু এলিমেন্টকে পিক করব বা কিছু আমরা কিছু মেম্বারের ইনফরমেশন কালেক্ট করব, আমরা একটা স্যাম্পল ইনফরমেশন কালেক্ট করছি। তখন আমার যদি এভাবে আমরা কাজটা করি যে আমার কোন স্পেসিফিক ক্রাইটেরিয়া ইম্পোজ না করে, অ্যাপ্লাই না করে, সবার জন্য এটাকে ওপেন থাকে, অ্যাক্সেসিবল থাকে, তার মানে হচ্ছে এভরি সিঙ্গেল এলিমেন্ট ইজ হোল্ডিং দ্য ইকুয়াল অপরচুনিটি টু বি সিলেক্টেড, দে আর হোল্ডিং দ্য সেম চান্স, সেম অপরচুনিটি, সেম ফেয়ার অপরচুনিটি অ্যান্ড রাইট টু বি সিলেক্টেড। তাহলে সেটাই হয়ে যাবে, সেটাই হয়ে যাবে র্যান্ডম। আর যদি সেটা না হয়, আমি যদি কিছু আরো ক্রাইটেরিয়া ইম্পোজ করি, আমি যদি আরো স্পেসিফিক কিছু ডেটা কালেক্ট করতে চাই, স্পেসিফিক ডেটা, দেখেন আমি এই কথাটা বলছি, তাহলে সেটা হয়ে যাবে একটু নন র্যান্ডম স্যাম্পল। ইজ দ্যাট ওকে? আর একটা এক্সাম্পল দেওয়ার দরকার আছে নাকি এটা ক্লিয়ার? কেউ একটু বলেন, আমি শুনতে পাই নাই। স্যার বুঝতে পেরেছি স্যার। ওকে, দ্যাটস ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের নেক্সট সাবসেকশনে চলে যাই। নেক্সট সাবসেকশনে আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে, আচ্ছা নেক্সট সাবসেকশনটা দেখার আগে আমাকে আসলে একটু স্লাইডটা ওপেন করতে পারলে ভালো হয়, যেহেতু এটা আপনাদের দেখালে বিষয়টা একদম খুব 1 মিনিটে শেষ হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ডেবল। আমি একটু একটা স্লাইড ওপেন করছি, জাস্ট গিভ মি 30 সেকেন্ডস। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না, না? স্ক্রিনটাই দেই, ওপেন সিস্টেম। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? পারমিশন চাচ্ছে আলাদাভাবে, আচ্ছা পারমিশনটা দিয়ে দেই। আচ্ছা, এখন কি কোন স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা এখন যে টপিকটা পড়বো, স্ক্রিন আমি একটা পাওয়ার পয়েন্ট ওপেন করেছি চ্যাপ্টার 1 এর, এটা কি দেখা যায় না? জি স্যার। আচ্ছা, দেখেন এখানে জি বেশি স্যার, দেখা যায়। আমরা, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। আমরা সবকিছু মোটামুটি কভার করেছি, আমরা এখন আছি হচ্ছে এইখানে। সো আমরা যে একটু আগে স্যাম্পল নিয়ে পড়েছি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স বা অন্যান্য র্যান্ডম স্যাম্পল সার্ভে এগুলো পড়েছি। সো বেসিক টার্মসে এখানে কিছু টার্ম আছে, আমি টার্মগুলোকে, এগুলো আসলে খুব সহজ, এগুলো হয়তো আপনারা সরিয়ে দিই, এগুলোকে হয়তো আপনারা
একটু দেখলেই বুঝে যাবেন, বাট আমাদেরকে একটু এটার এক্সাম্পলটা দেখলে ভালো হবে। এখন যে স্লাইডটা ওপেন করা আছে একটু দেখেন, যে আপনারা জাস্ট এখানে একটু খেয়াল করেন, এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের টাইটেলটা হচ্ছে চ্যারিটেবল গিভিংস অফ 6 রিটেইলার্স ইন 2007। ওকে, সো 6টা কোম্পানির 6টা রিটেল কোম্পানি ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে হোম ডিপো, মেসিস, ওয়ালমার্ট, বেস্ট বাই, টার্গেট অ্যান্ড লোইস। সো এগুলো সব ইউএস কোম্পানিজ। সো এদের ইনফরমেশন দেওয়া আছে কি 2007 চ্যারিটেবল গিভিংস, তারা কে কত চ্যারিটেবল গিভিং করেছে, রাইট? জাস্ট অ্যান অ্যামাউন্ট ইন $1,000,000। এখন দেখেন এখানে আমরা যখনই কোনো একটা পপুলেশন থেকে কিছু এলিমেন্টারি ইনফরমেশন কালেক্ট করবো, সেটাকে আমরা বলছি স্যাম্পল ডেটা, রাইট? ভেরি সিম্পল। আমরা এখানে 6টা স্যাম্পল নিয়ে কাজ করছি, 6টা স্যাম্পলের ইনফরমেশন কালেক্ট করা হচ্ছে। একটা হচ্ছে হোম ডিপো, মেসিস অ্যান্ড অল দ্য ওয়ে আপ টু লোইস। সো এখন দেখেন এই প্রত্যেকটাকে আমরা কি বলছি, একটু আগে আমি এই ওয়ার্ডগুলো কিন্তু বারবার বলছিলাম যে এলিমেন্ট অর মেম্বার, এলিমেন্ট অর মেম্বার, রাইট? তার মানে হচ্ছে আমরা যার বিষয়ে ডেটাটা কালেক্ট করছি সেটাই হচ্ছে আমাদের জন্য এলিমেন্ট, রাইট? যার জন্যই কালেক্ট করছি সেটা হচ্ছে এলিমেন্ট। সে আপনি যদি এরকম করেন যে আপনি আপনাদের ব্যাচের স্টুডেন্টদের ফার্স্ট সেমিস্টার ফাইনালের যে রেজাল্ট, সেই রেজাল্টের আপনি একটা রেজাল্ট শিট দেখতে যাচ্ছেন, একটা এক্সেল ফাইল দেখতে যাচ্ছেন, তখন আপনাদের জন্য যেই রেজাল্ট শিটটা প্রিপেয়ার করা হয়েছে ওখানে সবকিছু আছে, 5টা কোর্সের কে কত গ্রেড পেয়েছেন, কোন কোর্সে, কম্বাইন্ড রেজাল্ট সবকিছু, এবং ফাইনালি লেটার গ্রেড গুলো দেওয়া আছে। এই যে এই যে একটা এন্টার এক্সেল শিট, এখানে যে স্টুডেন্টদের ডেটা গুলো আছে, এখানে যে স্টুডেন্টদের ডেটা আছে, স্টুডেন্ট হচ্ছে এখানে এলিমেন্ট। দ্যাট মিনস স্টুডেন্ট এক্স হচ্ছে একজন এলিমেন্ট, স্টুডেন্ট ওয়াই হচ্ছে একজন এলিমেন্ট, স্টুডেন্ট বি হচ্ছে একজন এলিমেন্ট, রাইট? আমি যদি এরকম ব্যাংকের ইনফরমেশন কালেক্ট করে এরকম একটা ব্যাংকের একটা ডেটাবেস করি, ব্যাংকের ইনফরমেশন গুলো ওখানে যদি প্রিজার্ভ করি, তার মানে ওখানে ধরেন 50টা ব্যাংক আছে, 50টা ব্যাংকের প্রত্যেকটাই হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট অর মেম্বার, রাইট? এটাকে আমরা মেম্বার বা এলিমেন্ট বলছি, যার সম্পর্কে আমরা ডেটাটা কালেক্ট করছি। এখন দেখেন ওই স্টুডেন্টের ডেটাবেসে কি আছে, আপনার স্টুডেন্ট যখন আমি ক্লিক করবো স্টুডেন্ট এক্স, ওই স্টুডেন্ট এক্স এর আমি ইনফরমেশনটা পাবো, সে 5টা বিষয় কোনটাতে কোন গ্রেড নাম্বার পেয়েছে এবং গ্রেড পেয়েছে, এবং ফাইনালি তার ওভারঅল লেটার গ্রেডটা কি আমরা দেখতে পারবো, রাইট? এবার দেখেন আমরা এখানে যেমন দেয়া আছে যে হোম ডিপো কি করছে, $42 মিলিয়ন তারা স্পেন্ড করেছে 2007 এ চ্যারিটেবল গিভিং। দ্যাট মিনস ডোনেশনস, দিস ইজ জাস্ট ডোনেশনস, অনুদান, রাইট? সো এই বিষয়গুলোকে আমরা বলছি কি অবজারভেশন, রাইট? স্টুডেন্টদের স্কোরটা যখন দেয়া থাকবে যে তারা তারা টোটাল কত পেয়েছে, 3.94 পেয়েছে তাদের সিজিপিএ, 4/4 পেয়েছে, এই 4/4 হচ্ছে তাদের অবজারভেশন, রাইট? তার মানে তাদের কোন একটা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে এখানে তাদের কি আছে, কোন একটা স্কোর বা কোন একটা ডেটা দেয়া আছে, জাস্ট অ্যান অবজারভেশন, রাইট? আর আমরা যেই ক্যারেক্টারিস্টিক সম্পর্কে ইনফরমেশনটাকে প্রিজার্ভ করছি, হোল্ড করছি বা শো করছি, সেই ক্যারেক্টারিস্টিকটাকে আমরা বলছি ভেরিয়েবল। সো ভেরিয়েবল ইজ সিম্পলি আ ক্যারেক্টারিস্টিক আন্ডার স্টাডি। যেমন আমাদের এখানে ক্যারেক্টারিস্টিক আন্ডার স্টাডি হচ্ছে কি 2007-এ তাদের চ্যারিটেবল গিভিংস এর পরিমাণ কি ছিল, এটা নিয়ে হয়তো আমরা কাজ করব, এটা ট্রেন্ড দেখবো বা এটার পজিটিভ নেগেটিভ সাইড গুলো দেখবো, রাইট? সো এই ভেরিয়েবল মানেই হচ্ছে জাস্ট সিম্পলি আ ক্যারেক্টারিস্টিক অফ দ্য স্টাডি। তার মানে এই কোম্পানিগুলো একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি তাদের চ্যারিটেবল গিভিং, এই কোম্পানিগুলো আরেকটা ক্যারেক্টারিস্টিক হতে পারে তাদের প্রফিট, এই কোম্পানিগুলো আরেকটা ক্যারেক্টারিস্টিক অর অ্যাট্রিবিউট হতে পারে তাদের রিটার্ন অন অ্যাসেট, এই কোম্পানিগুলো আরো একটা ক্যারেক্টারিস্টিক বা ভেরিয়েবল হতে পারে তাদের আর্নিংস বা শেয়ার, রাইট? সো এই ক্যারেক্টারিস্টিক বা ভেরিয়েবল গুলো যে ভ্যালুটা হোল্ড করে, আমি আবার বলছি ক্যারেক্টারিস্টিক বা ভেরিয়েবল গুলো, characteristic or a variable under study, right, assumes some sort of number, and that some sort of number or value is known as observation or measurement. Measurement টার্মটা খুবই unusually used হয়, এটা infrequent, so observation is widely used. You don't need to learn anything about measurement, so we rarely call it measurement, we most often call it observation, right? সো এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা কি বলবো, ভেরিয়েবলের একটা এলিমেন্টের জন্য যে ভ্যালুটা আছে সেটাকে আমরা বলবো একটা অবজারভেশন। যেমন বেস্ট বাইয়ের অবজারভেশন হচ্ছে 31.8, সব অবজারভেশনকে আমরা একসাথে কি বলবো, নাম্বার অফ অবজারভেশনস উইদিন দ্য ডেটা সেট, রাইট? আচ্ছা, এই পিকচারটা কি ক্লিয়ার? তাহলে আমরা একটু এই ডেফিনেশন গুলোকে দেখে নিতে পারবো। ডেফিনেশন গুলো আমাদের জানাটা খুব সহজ হবে যখন আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমাদের 3টা বিষয় এখানে হাইলাইট করতে হবে। একটা হচ্ছে আমাদের এলিমেন্ট, যার সম্পর্কে ডেটাটা কালেক্ট করছি, যার ব্যাপারে আমরা স্টাডিটা করছি। সেকেন্ডলি হচ্ছে ভেরিয়েবল,
যে এলিমেন্টের যে ক্যারেক্টারিস্টিকটা নিয়ে আমরা স্টাডি করছি, এলিমেন্টের যে অ্যাট্রিবিউটটা নিয়ে আমরা কাজ করছি, সেটাকে আমরা বলছি ভেরিয়েবল। এখন দেখেন এই ভেরিয়েবল যে ভ্যালুগুলোকে হোল্ড করছে, each and every value is known as observation, right? And from a particular data set, total number of observations is what we have based on the entire data set. Entire data set অনেক অবজারভেশন থাকতে পারে, কারণ এখানে একটা ভেরিয়েবল অবজারভেশন আছে, আরেকটা ভেরিয়েবল অ্যাড করলে আরো কিছু অবজারভেশন হবে, আরেকটা ভেরিয়েবল অ্যাড করলে আরো কিছু অবজারভেশন হবে, রাইট? এভাবে the collection of all observations is just comprising the entire data set. আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার? Yes, sir. তাহলে আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে যে কোনো একটা ডেটা সেট দেখা মাত্রই। সেটা হচ্ছে ইনিশিয়ালি আরো কিছু মনে রাখতে হবে অবশ্যই, সেটা আমরা একটু পরে আসবো হয়তো, যেমন ক্রস সেকশন ডেটাতে হয়তো আরো বেশ কিছু বিষয় থাকবে, যখন আমরা প্যানেল ডেটা নিয়ে কথা বলবো বা টাইম সিরিজ ডেটা নিয়ে কথা বলবো তখন আরো কিছু বিষয় আসবে। বাট একদম বেসিস হচ্ছে এই তিনটাই, দিস ইজ সিম্পলি দ্য বেসিস। সো বেসিক টার্মস জাস্ট তিনটা: এলিমেন্ট, then element leading to a characteristic that is variable, and variable holding a value that is observation, right? So element to variable to value or observation, right? এই তিনটা জিনিস একটু মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন কি এখন দেখা যায় না আর? ও সরি সরি, কি ব্যাপার গেল? আচ্ছা, ওই পাওয়ার পয়েন্টে কি দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন দেখা স্যার যায়, পাওয়ার পয়েন্টে দেখা যাচ্ছে না। আপনাকেও দেখা যায়। ও পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে না? না আচ্ছা, তাহলে আবার দিতে হবে। আচ্ছা, আমাদের ক্লাসের ডিউরেশন কখন শেষ হবে? স্যার শেষ অবশ্য, টাইম মানে 45 মিনিট তো, ও শেষ। 11টা 20 থেকে ধরলে। আচ্ছা, তাহলে আমরা জাস্ট একটা টপিক একটু করে আমি ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? জাস্ট এই একটা টপিক একটু করি, আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে। ঠিক আছে, এই টপিকটা একটু করে নেই, জাস্ট আমি এটা খুব অল্প কথায় বোঝানোর চেষ্টা করব, আর আপনারা বাসায় একটু করে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু কন্টিনিউ করি এই স্লাইডটা। হ্যালো, আপনারা কি আছেন আমার সাথে? একটু যদি অন করেন, এই স্লাইডটা একটু পড়ি, হ্যাঁ? জি স্যার, করেন করেন। হ্যাঁ, এই স্লাইডটার আমাদের টপিক হচ্ছে টাইপস অফ ভেরিয়েবলস, রাইট? আমরা একটু আগে পড়ছিলাম হচ্ছে সার্ভে, সেন্সাস, স্যাম্পল সার্ভে, র্যান্ডম স্যাম্পল। তারপরে আমরা দেখেছি আমাদের একটা ডেটা সেটে কি কি বিষয় থাকতে পারে, এলিমেন্টস দেখেছি, আমরা দেখেছি ভেরিয়েবল, এন্ড দেন ফাইনালি অবজারভেশনস। এখন দেখেন এখানে আমরা যখনই ভেরিয়েবল নিয়ে কাজ করব, ভেরিয়েবলস ক্যান বি divided into two categories. Number one, quantitative variable. Number two, qualitative variable. Qualitative variable is also known as categorical variable, right? So quantitative and qualitative. So আবার যখন আমরা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে ডিভাইড করছি, আমরা দুইটা সাব ডিভিশন পাবো, সাব গ্রুপ। একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। এখন দেখেন আগে একটু দেখে নিই যে ভেরিয়েবল কি, এটা তো আমরা জানি। ভেরিয়েবল মিনস সিম্পলি আ ক্যারেক্টারিস্টিক অফ আন্ডার স্টাডি দ্যাট উই আর গোয়িং টু ফোকাস অন টু কালেক্ট ডেটা অ্যান্ড দেন স্টাডি, রাইট? সো ভেরিয়েবল গুলোকে আমরা যখনই চুজ করি বা আমরা যখনই ডিটারমিন করি, আমরা ভেরিয়েবলের ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করি, রাইট? এখন ভেরিয়েবল গুলো কি হতে পারে? কোয়ান্টিটেটিভ হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে। কোয়ান্টিটেটিভ মানেই হচ্ছে কি, এনি ভেরিয়েবল ইফ দ্য ভেরিয়েবল ইজ expressed numerically, then it is known as a quantitative variable. খুব সহজ, as the name says, quantitative variable, that means it has to be expressed numerically, or it has to be measured numerically, right? So numerical attachment থাকলেই সেটা হচ্ছে quantitative variable. এখন quantitative variable কে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে discrete variable আর একটা হচ্ছে continuous variable. সো ডিসক্রিট ভেরিয়েবল মানেই হচ্ছে এমন ভেরিয়েবল, এমন কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল যেগুলোকে আমরা খুব সহজেই কাউন্ট করতে পারবো। দ্যাট মিনস whenever we see any sort of countable variables, a countable quantitative variable, then it is going to be termed as a discrete variable. So countable হতে হবে, that means it's not going to be in fraction, or it's not going to hold any sort of intermediate or middle values, right? So আমরা বলতে পারবো না যে from 2.5 to 3, এরকম বলতে পারবো না। আমাদের কি বলতে হবে? আমরা বলতে পারবো এইভাবে যে আমাদের ফ্যাকাল্টির সামনে
নাম্বার অফ কার্স পার্ক করা আছে, এটা হচ্ছে একটা ডিসক্রিট ভেরিয়েবল বিকজ উই ক্যান ইজিলি কাউন্ট দ্য নাম্বার অফ কার্স পার্কড ইন দ্য পার্কিং স্লট অফ FBS, রাইট? আমরা একটা হসপিটালে গিয়েছি, আমরা ওখানে দেখছি যে কিছু পেশেন্টরা ওয়েট করছে, সো নাম্বার অফ পেশেন্টস উইদিন দ্য ওয়েটিং লিস্ট অর কিউ, এটা হচ্ছে একটা ডিসক্রিট ভেরিয়েবলস বিকজ নাম্বার অফ পেশেন্টস উই ক্যান ইজিলি কাউন্ট, রাইট? There is no problem in counting, and there's no possibility of having any sort of fractional number, or there's no chance of having any sort of intermediate or middle values, right? All are discrete, so we can easily count. Okay, so number of modules you have chosen, number of courses you have chosen, right? It also a discrete variable. You have chosen 5 modules, 5 courses, right? So compared to the discrete variables or the countable ones, the counterpart is known as the continuous variable. So continuous variable, as the name says, is not going to be counted easily. Rather, it will be expressed within some range. There will be some intervals within which a continuous variable is usually expressed. So একটা রেঞ্জ দেয়া থাকবে, একটা রেঞ্জের মধ্যে এটা অবস্থান করবে। কোন একটা ইন্টারভাল দেয়া থাকবে, এটা ইন্টারভালের মধ্যে অবস্থান করবে। যেমন আমি বলতে পারি যে, যেমন ধরেন কিছু বিষয় আসলে আমরা ডিসক্রিট ম্যানারে কখনোই আইডেন্টিফাই বা এগুলোকে এক্সপ্রেস করতে পারি না। যেমন আমি যদি বলি যে অ্যামাউন্ট অফ সুগার, আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে ওকে, দ্যাটস, যেমন ধরেন আমি যদি একটা এক্সাম্পল দিই যে অ্যামাউন্ট অফ সুগার in a carbonated beverage, that means amount of sugar in say in 7-Up. So amount of sugar টা আমরা বলতে পারবো না exact 10 গ্রাম আছে, এটা either হবে 10.1 অথবা 9.96 গ্রাম। এটা হচ্ছে continuous variable because there is some limitation of considering or pointing out a continuous variable in a discrete manner. আমরা যদি বলি weight, so weight of a person, এটা হতে পারে আমি বলছি হ্যাঁ weight is 61 কিলোগ্রাম। অ্যাকচুয়ালি 61 কিলোগ্রাম এক্স্যাক্টলি আমরা বা প্রিসাইসলি বলতে পারবো না, এটা হবে হয়তো 61.20, 61.10, 61.05. That's why we always say continuous variables stay or are expressed within some range, some intervals, right? যেমন হতে পারে time. So আমি যদি বলি you have got only 5 minutes left until the examination is over. So 5 minutes left, তার মানে exact 5 minutes নাও হতে পারে, এটা হতে পারে 5 minutes few seconds অথবা 4 minutes 55 seconds. So এই যে আমি বলছি weight, even height, people's height 5 feet 7 inch, right? 6 feet 2 inch, এগুলো দেখা যায় কংক্রিট ফ্যাশনে একদম ডিসক্রিটলি আমরা এটাকে মেজার করতে বা এক্সপ্রেস করতে পারি না। That's why these are considered continuous variables. So height, weight, number of food ingredient in a particular food, then the time left for the exam, these are all continuous variable, right? So compared to the discrete variable, these will be within some range or intervals. আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন দিই আপনাদেরকে, ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে any variable that involves money or any variable that includes money is also known as a continuous variable. তো যখনই আমরা কোনো মানি ভ্যালু যে কোনো দেশের কারেন্সিতে, সেটা যদি আমরা কোনো ভেরিয়েবল যদি এটাকে অ্যাসিউম করে, তাহলে মানি ভ্যালু অ্যাসিউম করার পরেও ওটা যদি এরকম হয় যে 500 USD, রাইট, 700 অস্ট্রেলিয়ান ডলার, রাইট, 200 বাংলাদেশি টাকা, এটা বলা সত্ত্বেও এটা দেখা যাবে এটা itself is a continuous variable. So any variable that holds money, right, is also termed as a continuous variable. তাহলে আমরা কি কি পেলাম, যেমন টাইম হতে পারে, ওয়েট হতে পারে, তারপরে হতে পারে হচ্ছে হাইট, রাইট, এছাড়া হতে পারে হলো মানি ভ্যালু গুলো। These all are continuous variables, right? And now the other pillar is, the other side is qualitative. So quantitative means all the variables are going to deal with data, and that means they are numerically measurable or numerically quantifiable. And then the qualitative one is not going to hold or assume any sort of quantitative data, so a quantitative manner. So these are qualitative. That means qualitative data গুলোকে আমরা বেশ কিছু ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি, বেশ কিছু ক্যাটাগরির মাধ্যমে হাইলাইট করতে পারি, বেশ কিছু ক্যাটাগরিতে এগুলোকে আমরা প্লেস করতে পারি, right? Qualitative variables, because these are non-number based value, right? Qualitative variable. So কি হতে পারে example qualitative data? সে হতে পারে
দ্য কালার অফ স্কিন, এটা একটা কোয়ালিটেটিভ ডেটা হতে পারে, রাইট? সো এটা হতে পারে যেমন পার্টস অফ আ কম্পিউটার, এটা একটা কোয়ালিটেটিভ ভেরিয়েবল হতে পারে, রাইট? সো আমরা এটাও বলতে পারি যে জেন্ডার, এটা একটা কোয়ালিটেটিভ হতে পারে, বিকজ জেন্ডার কিভাবে আমরা এক্সপ্রেস করি, মেল অ্যান্ড ফিমেল। তার মানেই হচ্ছে জেন্ডার ক্যান বি জাস্ট ডিফাইন্ড বাই টু নন নিউমেরিক ক্যাটাগরিজ, রাইট? I repeat, gender can be just expressed in two non-numeric categories, one male, two female. একইভাবে আমরা বলতে পারি হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ। সো ব্লাড গ্রুপ ডেটা যদি কালেক্ট করি, সো দিস ইজ ডেফিনেটলি কোয়ালিটেটিভ ডেটা। সো ব্লাড গ্রুপ ভেরিয়েবলটা কিভাবে কাজ করছে, দিস ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, সো ইট ক্যান বি categorized or it can be expressed in several non-numeric categories like A, AB, O, right? এগুলো। So this is what we call qualitative data or qualitative variable. So আপনারা কি তাহলে একটা ডিফারেন্সিয়েট করতে পারছেন? কোয়ান্টিটেটিভ, দ্যাট মিনস নিউমেরিক্যালি মেজারেবল অ্যান্ড নিউমেরিক্যালি এক্সপ্রেস যেগুলো করি, তার মধ্যে ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস, একটা হচ্ছে জাস্ট কাউন্টেবল, একটা হচ্ছে আনকাউন্টেবল অথবা নন কাউন্টেবল, তারপরে আসবে ফাইনালি যেটা আরেকটা ক্যাটাগরি, আরেকটা টাইপ, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ ভেরিয়েবলটা কি হবে, জাস্ট যেগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ডিভাইড করতে পারছি ইন নন নিউমেরিক টার্মস, ইন নন নিউমেরিক ওয়ে, রাইট? যেমন ব্লাড গ্রুপ, রাইট? যেমন জেন্ডার, যেমন হতে পারে স্কিন কালার, রাইট? এইভাবে। সো দিজ আর হোয়াট উই কল ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিনটা বন্ধ করে দিয়েছি। সো তাহলে এই পর্যন্তই থাক। আর হয়তো একটা টপিক বাকি আছে, আমি আপনাদেরকে এই স্লাইডের সফট কপির আপলোড করে দিব, যাতে আপনারা এটা করতে পারেন নিজ দায়িত্বে। আর পরে আমরা নেক্সট ক্লাসে আপনাদের কোনো কোয়েরি থাকলে আমাকে কোশ্চেন করবেন, যে বিষয়গুলোতে কনফিউশন থাকবে ওগুলো বলবেন, আমি এগুলোকে আবার এক্সপ্লেন করব। এই আর হচ্ছে আপনাদের তো মনে হয় নেক্সট উইক থেকে বন্ধ, না? ইয়েস স্যার। নেক্সট উইক থেকে বন্ধ। নেক্সট উইকে ক্লাসটা নিতে পারলে একটু ভালো হতো, কারণ হচ্ছে ঈদের পরে হচ্ছে আমি এপ্রিল 6 থেকে এপ্রিল 10 এই কয়টা দিন একটু ছুটিতে থাকবো, একটু দেশের বাইরে থাকবো। সো ওই সময়টাতে ক্লাস মিস হবে। সো ওই ক্লাসগুলো আমাকে আবার মেকআপ নিতে হবে। সো ওইটা আমি পরে জানিয়ে দিব। আমি খুব ইন অ্যাডভান্স জানিয়ে দিব কবে কি মেকআপ নিব। মেকআপটা ইন পার্সন হবে না অনলাইনে হবে, এটা আমি গুগল ক্লাসরুমে ইনফর্ম করবো, আর আপনাদের সিআরদের সাথেও কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব। তো আপনারা অ্যাটলিস্ট এই কোর্সে একটু এক্সটেন্ডেড একটা ভ্যাকেশন পাচ্ছেন, ঈদের ছুটি প্লাস 1 more week of extended holiday, ঠিক আছে? বাট উই হ্যাভ টু জাস্ট মেক দিস আপ, ইনশাল্লাহ। তাহলে শেষ করছি। কারো কোনো কোয়েরি থাকলে বলেন। আমি একটু আপনাদের অনলাইন ক্লাসে আসলে আমি অ্যাটেন্ডেন্স শিটটা এনেছি, বাট অনলাইন ক্লাসে আসলে রোল কল করবো না, এটা অনেক সময় নষ্ট হবে। আমি একটু আপনাদের স্ক্রিনশট গুলো নিয়ে নেই, মানে ছবি তুলে নেই পার্টিসিপেন্ট লিস্টার। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। Questions welcome. Or any question, any relevant, specific or topical questions, just feel free to ask. Presentation 80. আপনাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে আনুমানিক 104 বা 5, না? ইয়েস স্যার। আচ্ছা, আপনারা কি ফার্স্ট সেমিস্টার রেজাল্ট পেয়েছেন? ইয়েস স্যার। ও, দ্যাটস ভেরি গুড। কি অবস্থা আপনাদের রেজাল্টের? সবাই নিশ্চয়ই ভালো করেছেন নাকি? ফোর আউট অফ 4 কেউ পেয়েছেন? অথবা 3.94 এই লেভেলে কেউ আছে? 3.95 এই লেভেলে কেউ জি আছে? স্যার 4 আউট অফ 4 পেয়েছে একজন। ও, দ্যাটস ভেরি গুড। স্যার আর 3.95 পাইছে তিনজন। ও, নাইস। আচ্ছা, আর আপনারা কোন কোর্সে সবচেয়ে বেশি ভালো করেছেন অন এভারেজ? এই যে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্স এর একটা রিফ্লেকশন। ব্যাংকিং এ স্যার।
অন এভারেজ কোন কোর্সে সবাই ভালো করেছে, এটা কিন্তু একটা স্পেসিফিক মিনিংফুল ইনফরমেশন, রাইট? এখন আপনারা এভারেজ করে বের করে বলবেন সবকিছু রিফ্লেকশন দেখে যে কোনটাতে আসলেই ভালো করেছে। ব্যাংকিং এ না? ব্যাংকিং নামে তো কোনো কোর্স নাই, ওটা কি কোর্স? ওটা মনে হয় প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিস অফ ব্যাংকিং, না? জি স্যার। কেন আরো তো সহজ সহজ কোর্স ছিল, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ তো ফুল মার্কস পাওয়ার কথা, ম্যাথে তো ফুল মার্কস পাওয়ার কথা, তারপরে ইনফ্যাক্ট বিজনেস কমিউনিকেশনও তো ইজি কোর্স, ওগুলো ভালো হয় নাই? আচ্ছা, রেজাল্ট বাদ দেন, রেজাল্ট ইজ নট অলওয়েজ নেসেসারি। আপনারা কোন কোর্সটা পড়ে কতটুকু শিখলেন, কতটুকু এনজয় করলেন, কতটুকু আপনাদের লার্নিংটা কাজে লাগলো, এটা একটা বিশাল বড় দেখার বিষয়। ইট মিনস সামথিং মোর দ্যান সিম্পলি দ্য রেজাল্টস, বিকজ রেজাল্টস আর সিম্পলি দ্য নাম্বারস। আপনারা এখন রেজাল্ট নিয়ে অনেক কনসার্ন, কিন্তু একটা সময় দেখবেন যে এই রেজাল্টস গুলো কিছুই না। সিজিপি অনেক কম, কিন্তু অন্যান্য অনেক ধরনের কোয়ালিটিস আছে, ইন্টারপার্সোনাল স্কিল আছে, কমিউনিকেশন স্কিল ভালো, অন্য কিছু বেশ কিছু টেকনিক্যাল লার্নিংস আছে, কিছু অন্য অ্যাপার্ট ফ্রম ইউর একাডেমিক স্টাডি অন্যান্য কিছু জায়গায় তার কিছু ভালো ন্যাক আছে, অনেক ভালো জব পেয়ে যায়, অনেক ভালো। অনেকেই সিজিপি এটা দেখেই না। সো নাথিং টু ওয়ারি অ্যাবাউট সিজিপি অ্যান্ড ইউর রেজাল্টস, রাইট? I always recommend and appreciate you to just try to do good in your academic results, but result is not everything. এখন অনেকে অনেক কিছু করছে, যে যত বেশি ইনফরমেশন নিয়ে ইকুইপ থাকবে, যে যত বেশি আউটসাইড ওয়ার্ল্ড সম্পর্কে জানবে, যে যত বেশি স্মার্ট হবে, তার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। কারণ মনে রাখবেন, এমপ্লয়াররা কিন্তু শুধু সিজিপিএ দেখে না, সো তারা দেখে সে কতটুকু অ্যাওয়্যার অ্যাবাউট দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এবং ওই রিলেটেড ম্যাটার্সে তার দক্ষতা এবং তার তার নিজের আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু বেশি এবং তার ইন্টারেস্ট কতটুকু বেশি আছে, এটা কিন্তু খুব দেখে। সো রেজাল্টস ডোন্ট ম্যাটার। কোন কোর্সটা পড়ে আপনারা সবচেয়ে বেশি এনজয় করেছিলেন লাস্ট সেমিস্টারে? ব্যাংকিং বিজনেস ম্যাথ ব্যাংকিং ব্যাংকিং বিজনেস ম্যাথমেটিক্স। আর বিজনেস ম্যাথ? জি স্যার, ভালো লাগছে। কোনটা সবচেয়ে খুব একটা এনজয় করেন নাই? হয়তো এক্সপেকটেশন ছিল আরো এনজয় করবেন, কিন্তু কোনো কারণে হয়তো এনজয় করতে পারেন নাই, এরকম কোন কোর্স? বিজিএস বিজনেস কমিউনিকেশন। স্যার বাংলাদেশ স্টাডিজ। বাংলাদেশ স্টাডিজ। Okay, I will personally vote for Bangladesh Studies because Bangladesh Studies is not a course of interest. But business communication is really nice. Business communication আপনাদের অনেক কাজে লাগবে, কারণ আপনাদের প্রত্যেকটা সেমিস্টারে কিছু না কিছু প্রেজেন্টেশন করতে হবে। সো কমিউনিকেশনের টুলস গুলো বা কমিউনিকেশনের কিছু লার্নিংস বা টেক ওয়েজ আপনাদের আসলেই অনেক কাজে লাগবে। ইনশাল্লাহ আপনারা আরো আস্তে আস্তে, যেহেতু এখন একদম আপনারা জুনিয়র, আস্তে আস্তে এগুলো আরো ভালো করে শিখবেন, জানবেন, রাইট? সো অল দ্য বেস্ট উইশেস ফর ইউ। সি ইউ লেটার ইনশাল্লাহ। আর তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট ওয়েটিং অ্যান্ড অ্যাটেন্ডিং দ্য ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। ওকে, বাই, টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।